তো বন্ধুরা, চীন আর আমেরিকার সামনে হেরে গেল ভারতের সবচেয়ে বড় প্রজেক্ট নিকোবর ডেভেলপমেন্ট, যার সাহায্যে ভারত মহাসাগরের বুকে তৈরি করছিল নিজস্ব একটা সিঙ্গাপুর দেশ। আর স্বাভাবিকভাবে যদি এই প্রজেক্ট হয়ে যায় তাহলে ধরে নিন, না কেবল চীনের নৌবাহিনীর ব্যান্ড বাজিয়ে দেবে ভারত, বরং তার সাথে গোটা ভারত মহাসাগরে যত ট্রেড হয় সবটাই হবে ভারতের মাধ্যমে। এতে একদিকে ভারত গ্লোবাল বিজনেস হাব হয়ে যাবে, যাতে বিলিয়নস অফ ডলারের প্রতি বছর ফায়দা তো হবে, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এবং মিলিটারির দিক থেকে দেখলেও ভারতকে নতুন সুপার পাওয়ার তৈরি করবে। ফলে স্বাভাবিকভাবে আমেরিকা, চীন থেকে শুরু করে গোটা বিশ্ব, এমনকি ভারতের ভেতরের লোকজনও এই প্রজেক্টকে থামানোর জন্য ইন্টারন্যাশনাল কনস্পিরেসি শুরু করে দিয়েছে, যাতে দেশের ভেতরে দাঙ্গা পর্যন্ত করানো হতে পারে। আর এই পুরো বিবাদের উদ্দেশ্য একটাই, যে ভারতকে ঠেকাতেই হবে, তা না হলে ভারত এই রিজিয়নের একটা নতুন ইকোনমিক সুপার পাওয়ার হয়ে যাবে। তাই কী এই প্রজেক্ট এবং কিভাবে এখন একে থামানোর জন্য গোটা বিশ্ব একজোট হয়ে গেছে, ডিটেলসে জানব। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে নীল কালারের যে রুট দেখানো হয়েছে, এটা কিন্তু গোটা দুনিয়ার জন্য স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যার নাম হলো ইন্টারন্যাশনাল সুয়েজ ফার ইস্ট ট্রেড রুট। আর এর বিশেষত্ব হলো মিডল ইস্ট থেকে গোটা এশিয়াতে তেলের সাপ্লাই হোক, বা এশিয়া থেকে মিডল ইস্ট, ইউরোপ বা আমেরিকাতে ট্রেড করা হোক, ম্যাক্সিমাম শিপমেন্ট কিন্তু এই রাস্তা দিয়েই হয়। এমনকি এই রুটের সাহায্যেই চায়না ধীরে ধীরে ভারত মহাসাগর রিজিয়নে নিজেদের প্রেজেন্স বাড়াচ্ছে, কেননা চীনকে ভারত মহাসাগরে আসতে হলে এই স্ট্রেট অফ মালাক্কা দিয়েই আসতে হবে এবং নিজেদের এক্সপোর্টও এই রাস্তা দিয়েই করতে হবে। ফলে স্বাভাবিকভাবেই স্ট্র্যাটেজিক, ইকোনমিক আর ডিফেন্স তিন দিক থেকে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আর এটারই ফায়দা তুলে একদিকে সিঙ্গাপুরের মতন দেশ নিজেদের পোর্ট, টার্মিনাল আর প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, যাতে এই সমস্ত শিপ যেটাই রুটের ব্যবহার করবে তারা ডক করার জন্য সিঙ্গাপুরের পোর্ট ব্যবহার করে, যার থেকে ওরা প্রতি বছর মোটামুটি $3 বিলিয়ন বেশি ডিরেক্ট ইনকাম করে। এছাড়াও সিঙ্গাপুরের এই লোকেশনের জন্য এটা কিন্তু আজকের দিনে পুরো একটা বিজনেস হাব তৈরি হয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল ট্রেড আর বিজনেসের কেন্দ্র হিসেবে কাজ করে। ঠিক একইভাবে আমাদের কাছেও একটা লোকেশন রয়েছে, যা কিন্তু সিঙ্গাপুরের অল্টারনেটিভ দিতে পারে, আর তা হলো ভারতের আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দ্বীপ, গ্রেট নিকোবর আইল্যান্ড। আর বন্ধুরা, এর লোকেশনকে যদি আপনারা খুব ভালোভাবে দেখেন, তাহলে এটা কিন্তু এই ট্রেড রুটের সবচেয়ে কাছে রয়েছে এবং এখান থেকে স্ট্রেট অফ মালাক্কার দূরত্ব অনেক বেশি কম, যার দরুন ভারতের প্ল্যান হলো যে এই আইল্যান্ডকে সম্পূর্ণ ট্রান্সফর্ম করে এটাকে সিঙ্গাপুরের মতন ডেভেলপ করা। কিন্তু এবার এখানে প্রশ্ন হলো যে ভারত সরকার ঠিক কী করতে চাইছে। তো বন্ধুরা, বেসিক্যালি এই আইল্যান্ডে টোটাল ৭৫,০০০ কোটি টাকা খরচ করে 4টে পার্টে ডেভেলপমেন্ট হবে। প্রথমত, একেবারে সাউথে ভারতের সবচেয়ে উন্নত ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল তৈরি হবে, যাতে এই রুটের সমস্ত কার্গো জাহাজ এখানে ডক করতে পারে। তাদের শিপমেন্টকে লোড আনলোড করা বা রিফিউলিং, এই সব কিছুর জন্য কিন্তু একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার আর পোর্টকে তৈরি করা হবে। এরপর দ্বিতীয় ধাপে এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হবে, যাতে এখান থেকেই ট্যুরিস্ট থেকে শুরু করে যে সমস্ত শিপমেন্ট আসবে তাকে কিন্তু ফ্লাইটের মাধ্যমে ভারতের অন্যান্য রাজ্য, এমনকি আলাদা আলাদা দেশে পৌঁছানো যায়। এরপর তৃতীয় ধাপে একটা আধুনিক টাউনশিপ তৈরি করা হবে, যেখানে মোটামুটি ৬.৫ লাখ লোকজনের থাকার ব্যবস্থা হবে, হোটেল, বিজনেস সেন্টার, এই সব কিছু তৈরি হবে। কেননা এই আইল্যান্ডের মেন পারপাসই একটা বিজনেস হাব বানানো, যেমনটা সিঙ্গাপুরে রয়েছে। আর তার জন্য কিন্তু প্রপার শহর, রোড, এই সমস্ত তৈরি করা তো জরুরি, যাতে এই যে ৬.৫ লাখ লোকজনকে এখানে বসানো হবে সেটা যেন পুরোপুরি আধুনিক ডিজাইন আর ফেসিলিটির সাথে হয়। আর চতুর্থ ধাপ হলো পাওয়ার প্ল্যান্টকে তৈরি করা, কেননা এই সমস্ত শহর, পোর্ট, এয়ারপোর্ট আর টার্মিনাল যে তৈরি হবে এর জন্য ব্যাপক পরিমাণে বিদ্যুতের সাপ্লাই প্রয়োজন পড়বে, আর তার জন্য এখানে ব্যবস্থা করা হবে। ফলে সোজা ভাষায় বললে এটা ভারতের নিজস্ব একটা সিঙ্গাপুর হবে বলতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা সিঙ্গাপুরকে হারিয়ে দেবে বা পুরো ডমিনেট করবে এমন নয়, তবে বেসিক্যালি প্ল্যান এটাই যে এই ধরনের একটা বিজনেস হাব তৈরি হবে যা আমাদের ইকোনমি আর স্ট্র্যাটেজিক ফায়দা দেবে। এখন বন্ধুরা, মুশকিল হলো এই কারণেই ভারত এতটা শক্তিশালী হয়ে যাবে যা কল্পনার বাইরে। তাই এই প্রজেক্টকে থামানোর জন্য ভয়ানক কনস্পিরেসি চালু হয়ে গেছে। ভারতের মেন অপোজিশন পার্টি কংগ্রেসের তরফ থেকে খোলাখুলি ধমকি দিয়েছে
যে যেভাবেই হোক এই প্রজেক্টকে এক্ষুনি থামাতেই হবে সরকারকে। আর এর কারণ কি? পরিবেশ। ওদের দাবি যে এই প্রজেক্ট শুরু হলে এখানকার এনভায়রনমেন্টের ওপর এর একটা খারাপ প্রভাব পড়তে পারে, তাই ভারতের সিঙ্গাপুর হয়ে কাজ নেই, এটা এখন বন্ধ করা জরুরি। আর তার সাথেই এখানে মোটামুটি 200 জনের মতন ট্রাইবাল লোকও রয়েছে, তাদেরও নাকি সমস্যা হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এর বিরোধের পেছনে পশ্চিমাদের কিন্তু মেন হাত রয়েছে। পশ্চিমাদের সবচেয়ে বড় ভারত বিরোধী মিডিয়া দ্য গার্জিয়ান আজ থেকে মাত্র 3 মাস আগে এই পুরো ন্যারেটিভ শুরু করে দিয়েছে যে এই নিকোবর প্রজেক্ট কীভাবে এখানে জেনোসাইড করবে এখানকার এনভায়রনমেন্ট আর এই যে 200 জন ট্রাইবাল পপুলেশনের লোকজন রয়েছে তাদের। আর এখানেই শেষ নয়, ভারতের ভেতরে পুরো একটা ইকোসিস্টেম এটাকে থামানোর জন্য মাঠে নেমে পড়েছে। এই রিপোর্টটা দেখুন, যেখানে ভারতের সমস্ত আইএস অফিসার যারা অলরেডি রিটায়ার হয়ে গেছে ওদের পুরো একটা গ্রুপ এবং অর্গানাইজেশন রয়েছে, তারাও কিন্তু এর বিরুদ্ধে বিরোধ শুরু করে দিয়েছে। এমনকি এরা তো এতটাই ডেসপ্যারেট যে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে দাবিও জানিয়েছে যাতে রাষ্ট্রপতি এখানে হস্তক্ষেপ করে এই প্রজেক্টকে থামিয়ে দেয়। আর খেয়াল করুন, এত কিছু করার জন্য এদের ফান্ডিং প্রয়োজন। সেই ফান্ডিং কোথা থেকে আসছে? কারণ এই পুরো আইএস অফিসাররা আমাদের যে এসসি এসটি জনজাতির জন্য কমিশন তৈরি হয়েছে তাদেরকেও ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, যাতে দেশের ভেতর যত ট্রাইবাল পপুলেশনের লোকজন রয়েছে বা এসসি এসটি জাতির যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে তাদেরকেও রাস্তায় নামানো যায় বিরোধ করার জন্য। ফলে এটা কিন্তু একটা পুরোপুরি লড়াই বাঁধানোর চেষ্টা। আর ফলে আশা করি বুঝতেই পারছেন এমনটা হলে এটা কতটা সেন্সিটিভ হবে। যে কোনো একটা ভুল ইনফরমেশান ছড়িয়ে দুই জাতির মধ্যে দাঙ্গা লাগানো হতে পারে। আর শুধু তাই নয়, এই রিপোর্টটা দেখুন, এই ধরনের ফেক নিউজ এখন ছড়ানো হচ্ছে যে এই প্রজেক্ট শুরু হলে এখানে নাকি গণহত্যা হবে। মানে জাস্ট ভাবুন যে কতটা প্ল্যানিংয়ের সাথে এরা ময়দানে নেমেছে। এছাড়াও সেভ নিকোবর নামে একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট শুরু হয়ে গেছে, যার এটা ওয়েবসাইট। এখানে দেখুন আরও 10টা তথাকথিত পরিবেশ বাঁচানোর অর্গানাইজেশন রয়েছে, যাদের মেজরিটি ফান্ডিং ইউরোপ, আমেরিকা আর চায়না থেকে আসে। আর বন্ধুরা, যেমনটা আমি বললাম যে এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, এর সবচেয়ে বড় প্রমাণ এই রিপোর্টটা। 2022 সাল থেকেই ইউনাইটেড নেশনস নিজেও এই পুরো প্রজেক্টের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এটাকে থামানোর জন্য। মানে ডেফিনেটলি ইউএন তখনই কোনো দেশের বিরুদ্ধে এই ধরনের প্রজেক্ট থামানোর কথা বলে যখন তার পেছনে বড় বড় দেশের ব্যাক রয়েছে। আর এমন নয় যে এখানে কী হচ্ছে সরকার জানে না। অলরেডি গত ফেব্রুয়ারি মাসেই এনসিএসটি, যারা ভারতের এসটি কমিউনিটির জাতীয় কমিশন, ওরা তো নিজেরাই বলেছে যে এই প্রজেক্টের সাথে এসসি এসটি জাতির কোনো লিঙ্ক নেই, এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি এই প্রজেক্টকে থামানোর জন্য। কেননা যদি এই দ্বীপে থাকা 200 জন ট্রাইবালের সমস্যা হয় এই দ্বীপে, তাহলে এর পাশে কিন্তু কয়েকশো আরও ছোটো বড়ো দ্বীপ রয়েছে, সেখানে কিন্তু এই 200 জন ট্রাইবালকে শিফট করা সম্ভব। এছাড়াও যে পরিমাণ গাছ এখানে কাটতে হবে ঠিক তত পরিমাণ গাছ আগে আলাদা আলাদা জায়গায় পুনরায় রোপণ করা হবে, এবং যে টাউন তৈরি হবে এখানেও কিন্তু এই গাছের দ্বারা কভার করা হবে, এটাই প্রজেক্টের অংশ। কিন্তু তা সত্ত্বেও এই প্রজেক্টকে থামাতে দেশের ভেতরে কাজ শুরু হয়ে গেছে। এবং আমি আশ্চর্য হব না যদি কৃষক আন্দোলনের মতো কোনো বড় একটা প্রোটেস্ট আর দাঙ্গা করানো হয়। এখানে তো একটা দেশ নয়, চায়না থেকে শুরু করে গোটা ইউরোপ আর আমেরিকা একসাথে কাজ করছে, যাদেরকে সাপোর্ট দিচ্ছে আমাদের দেশের ভেতরের কিছু লোকজন। এখন দেখা যাক এত বেশি বাধা পেরিয়ে ভারত সরকার এই প্রজেক্ট চালু রাখতে পারে কি। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমি বলবো যে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অপরচুনিটিকে নষ্ট করার কালো অধ্যায় ছিল এটা। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।